এই দূরত্ব কি তবে আমাদের নতুন আশ্রয়, ভেঙে যাক এই স্তব্ধতা। গভীর রাত, তরুণের ড্রয়িং রুমে টিমটিমে আলো জ্বলছে। সে সোফায় বসে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে হাসছে। অন্যদিকে বেডরুমে ছন্দা তার জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছে। অবন্তী, তোমার সাথে কথা না বললে আমার দিনটা যেন পূর্ণতা পায় না। কেন যে আগে তোমাকে খুঁজে পেলাম না, এই একঘেয়ে ছন্দার মুখ দেখতে দেখতে আমি ক্লান্ত। অথচ তোমার এই একটা টেক্সট আমাকে নতুন করে বাঁচার রসদ দেয়। ভালোবাসি অবন্তী, খুব ভালোবাসি। তরুণ ফোনের স্ক্রিনটা অফ করে একটা দীর্ঘশ্বাস ফেলে বেডরুমে ঢোকে। দেখে ছন্দা অঘরে ঘুমাচ্ছে। তার চোখে বিরক্তির ছাপ ফুটে ওঠে। সে ছন্দার থেকে বেশ কিছুটা দূরত্ব বজায় রেখে শুয়ে পড়ে। পরদিন সকালবেলা ব্রেকফাস্টের টেবিলে খাবার সাজিয়ে দিয়ে মৃদু স্বরে ছন্দা বলে, তোমার প্রিয় লুচি আর আলুর দম করেছি। কাল রাতে অনেক দেরি করে ঘুমানো বোধহয়। আমি অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম। সারা দিন অফিস করে এসে কি তোমাকে কৈফিয়ত দিতে হবে? কতবার বলেছি আমার জন্য অপেক্ষা করবে না। নিজের কাজ আমি নিজে বুঝে নিতে জানি। আর এই তেলযুক্ত খাবার আমার একদম পছন্দ নয়। এই এক কথা আমি কতবার বলবো? কিন্তু আগে তো তুমি এটাই পছন্দ করতে তরুণ। আমি কি কোনো ভুল করেছি? ইদানিং কেন তুমি আমার সাথে ঠিকমতো কথাও বলো না? আমার দিকে তাকাও না পর্যন্ত। আরে থামো তো তোমার এসব নাটক। সব সময় ওই কান্নাকাটি আর এই অভিযোগ। জীবনটাকে বিষিয়ে দিলে তুমি। হ্যাঁ, কেন যে বিয়েটা করেছিলাম। আরে অফিসের কলিগদের বউদেরকে দেখো, তারা কতটা স্মার্ট, কতটা আপডেট। আর তুমি হ্যাঁ, সেই পুরনো দিনের গেয়ে ঢং নিয়ে পড়ে আছো। তোমার সাথে বাইরে বের হতেও আমার লজ্জা লাগে। আমি কি সত্যি এতটাই খারাপ? আমি তো শুধু চেয়েছি তুমি একটু ভালো থাকো। তুমি কি অন্য কাউকে পছন্দ করো তরুণ? সত্যি করে বলো না। আমি সরে যাব তোমার জীবন থেকে। সরে যাবে? কোথায় যাবে? বাপের বাড়িতে গিয়ে আবার বোঝা হবে? সরে ছন্দা, এই ছাদটা পাচ্ছ, এটাই তোমার ভাগ্য। আবার ব্যক্তিগত জীবনে নাক গলাতে এসো না। আমি কার সাথে কথা বলি, কোথায় যাই, সেটা আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার। তুমি শুধু নিজের সীমানায় থাকো। দুপুরের সময় তরুণ অফিসে না গিয়ে পার্কে অবন্তীর সঙ্গে দেখা করতে গেছে। জানো অবন্তী, ছন্দার সাথে থাকাটা এখন আমার কাছে শাস্তির মতো মনে হয়। ও কেন যে বোঝে না যে আমাদের মধ্যে আর কিছু অবশিষ্ট নেই। আমি শুধু তোমার হতে চাই। কিন্তু তরুণ, ওর তো একটা জীবন আছে। তুমি ওকে এভাবে কষ্ট দিচ্ছ কেন? হয় ওকে ডিভোর্স দাও, না হয় আমাকে ভুলে যাও। ডিভোর্স দিতে চাইলে কি দেওয়া যায়? কত আইনি ঝামেলা, তারপর আবার সমাজের কথা। কিন্তু বিশ্বাস করো, আমার মনে কেবল শুধু তুমিই আছো। ছন্দা আমার বাড়িতে শুধুমাত্র একটা আসবাবপত্রের মতো পড়ে আছে। ওর প্রতি আমার কোনো মায়া নেই, কোনো টান নেই। সন্ধ্যাবেলা তরুণ বাড়ি ফিরতেই দেখে ছন্দা ধূপদানি নিয়ে সারা ঘরে ধোয়া দিচ্ছে। ঘরটা পবিত্র একটা সুবাসে ভরে আছে। উফ, এই উৎকট গন্ধ আর সহ্য হচ্ছে না। তুমি কি পারফিউম ব্যবহার করতে পারো না? এইসব সেকেল অভ্যেস ছাড়ো ছন্দা। এটা তো অশুভ শক্তি দূর করার জন্য। মন শান্ত হয় এতে। তোমার জন্য 4 পকোড়া বানিয়েছি, খাবে? আমি বাইরে থেকে খেয়ে এসেছি, আর তোমার হাতে তৈরি কোনো কিছু আমার রুচিতে ধরে না। আমাকে একা থাকতে দাও, সরো। তরুণ ছন্দাকে ধাক্কা দিয়ে সরিয়ে নিজের ঘরে চলে যায় এবং দরজাটা বন্ধ করে দেয়। ছন্দা দরজার বাইরে বসে নিঃশব্দে কাঁদতে থাকে। তার মনে হতে থাকে তার সাজানো সংসারটা যেন কাছের মতো ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। সে বুঝতে পারছে তরুণের জীবনে অন্য কেউ এসেছে, কিন্তু সে কিছুতেই বিশ্বাস করতে পারছে না যে তার প্রিয় মানুষটা তাকে এভাবে ঘৃণা করতে পারে। তরুণ ঘরের ভেতর একা একা পায়চারি করছে। আচ্ছা,
আমি কেন ওকে এত ঘৃণা করছি? ছন্দা তো খারাপ কিছু করেনি, কিন্তু অবন্তীর মায়া আমাকে পাগল করে দিয়েছে। অবন্তী চোখের সামনে ছন্দাকে আমার শুধু তুচ্ছ মনে হয়। এই জীবন থেকে মুক্তি চাই, মুক্তি। ছন্দা বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। তার চোখে জল আর মনে না বলা অনেক কথা। অন্যদিকে তরুণ ফোনের আলোয় অবন্তীর সঙ্গে আগামী দিনের স্বপ্ন বুনছে। বিবাদের সুরটা আরও তীব্র হয়ে উঠছে। মাঝরাত, বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। তরুণ বিছানায় শুয়ে অবন্তীর সঙ্গে ভিডিও কলে কথা বলছে। তার কানে হেডফোন। সে এতটাই মগ্ন যে ছন্দা কখন ঘরে ঢুকে পড়েছে সেটা সে খেয়ালই করেনি। অবন্তী, আমি জানি কাল তোমার জন্মদিন। আমি সবকিছু ব্যবস্থা করে ফেলেছি। আমরা শহরের একটা বাড়ির রিসোর্টে যাব। তোমার জন্য একটা হীরের আংটি কিনেছি, যেটা তোমার আঙুলে খুব সুন্দর মানাবে। ছন্দার মতো স্থূলরুচির মেয়ে এসব মর্ম বুঝবে না। আরে ও তো কেবল সস্তা শাড়ি আর সিঁদুর চেনে। ছন্দা পেছনে দাঁড়িয়ে সব শুনছিল। তার বুকটা যেন ফেটে যাচ্ছে, কিন্তু আর সে কোনো শব্দ করল না। হঠাৎ তরুণের হাত থেকে ফোনটা বিছানায় পড়ে যায় এবং সে সন্ধ্যাকে দেখে চমকে ওঠে। তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? আড়িপাতে তোমার স্বভাবে দাঁড়িয়েছে, তাই না? সি, কতটা নীচ হতে পারো তুমি ছন্দা। আড়ি পাততে আসেনি তরুণ, বৃষ্টির শব্দে ভয় লাগছিল তাই তোমার কাছে এসেছিলাম। কিন্তু যা শুনলাম তারপর বৃষ্টির ভয়টা তুচ্ছ মনে হচ্ছে। হীরের আংটি আর রিসর্ট, আমাকে তো কখনো একটা গোলাপ ফুলও দিলে না বিয়ের পর থেকে। কেন এমন করছো আমার সাথে? কারণ আমি তোমাকে ভালোবাসি না। পরিষ্কার কথা শুনে রাখো, তোমাকে আমি সহ্য করতে পারি না। অবন্তী আমার মনের মতো সঙ্গী। ও স্মার্ট, শিক্ষিত, আধুনিকা। আর তুমি তুমি কেবল আমার জীবনের একটা ভুল সিদ্ধান্ত। আবার সামনে থেকে যাবে এখন। পরদিন সকালে তরুণ খুব পরিপাটি হয়ে তৈরি হচ্ছে অবন্তীর জন্মদিনে যাওয়ার জন্য। ছন্দা দরজার কাছে মলিন মুখে দাঁড়িয়ে আছে। আজ আমাদের বিয়ে 3 বছর পূর্ণ হলো তরুণ। তুমি কি ভুলে গেলে? অন্তত আজকের দিনটা কি তুমি বাড়িতে থাকতে পারো না? আমরা মন্দিরে যাব বলেছিলাম না? ম্যারেজ অ্যানিভার্সারি, আরে ওসব তোমার মতো সেকেলে মানুষের উৎসব। আমার কাছে আজকের দিনটা স্পেশাল, কারণ আজকে অবন্তীর জন্মদিন। আর মন্দিরে আমি কোনো পাথরের মূর্তির কাছে গিয়ে মাথা ঢুকতে চাই না। শোনো ছন্দা, আমি 3 দিনের জন্য বাইরে যাচ্ছি। ফেরার পর তোমার এই মুখ ভার করা চেহারাটা আমাকে যেন আর দেখতে না হয়। 3 দিন? কার সাথে যাচ্ছ আমি জানি। তুমি কি একবারও ভাবছো না সমাজ কি বলবে? তোমার মা বাবা শুনলে কতটা কষ্ট পাবে? নিজের সুখের জন্য কি একটা সাজানো সংসার ভেঙে দেবে? আমার মা বাবা আমার সুখে খুশি হবেন, আর সমাজ কি আমাকে আনন্দ দেবে? আমি আজকে চললাম। ফেরার পর আমি ডিভোর্স পেপার তৈরি রাখবো, তুমি সই করে দিও। এই মিথ্যের সম্পর্ক বয়ে বেড়ানোর কোনো মানেই হয় না। তরুণ চলে যাওয়ার পর নিস্তব্ধ ঘর। ছন্দা তরুণের ফেলে যাওয়া একটা পুরনো ছবি বুকে জড়িয়ে মেঝেতে বসে কান্না করছে। যে মানুষটাকে আমি নিজের আকাশ ভেবেছিলাম সে আজ অন্য কারোর মেঘ হতে চাইছে। আমি কি তবে শুধুই একটা বোঝা? আমার ভালোবাসা কি এতই সস্তা ছিল যে 3 বছরে ফুরিয়ে গেল? হে ঈশ্বর, আমি কোথায় যাব? কাকে বলবো আমার এই কষ্টের কথা? রিসোর্টে তরুণ আর অবন্তী, চারপাশে ডেকোরেশন আর রোম্যান্টিক মিউজিক। কিন্তু তরুণের মনে কেন যেন বারবার ছন্দার সেই কান্নারত মুখটাই ভেসে উঠছে। উফ, আমি এখানে অবন্তীর সাথে আনন্দ করতে এসেছি, অথচ বারবার ওই ছন্দার কথা কেন মনে পড়ছে আমার? ওর ওই করুণ দুটো চোখ আমাকে অভিশাপ দিচ্ছে। না না, আমি তো অবন্তীকে ভালোবাসি। অবন্তী আমার সব, ছন্দা কেবল একটা বাধা। কি হলো তরুণ, তুমি চুপ করে আছো কেন? আংটিটা পরালে না তো? না না, এই তো পড়াচ্ছি।
তোমার জন্য তো আমি সব কিছু করতে পারি অবন্তী। তরুণ আংটি পরাতে গিয়ে দেখল অবন্তী তার ফোনের মেসেজ চেক করতে গিয়ে বারবার বিরক্ত হচ্ছে। অবন্তীর আচরণে কেমন একটা কৃত্রিমতা ফুটে উঠেছে, যা তরুণ আগে খেয়াল করেনি। সে বারবার তুলনা করতে শুরু করলো সন্ধ্যার সেই নিঃস্বার্থ সেবার সঙ্গে। অন্যদিকে সন্ধ্যা বাড়িতে আলমারি থেকে নিজের জামা কাপড় গোছাচ্ছে। তার চোখ থেকে অঝরে জল পড়ছে। সে সিদ্ধান্ত নিয়েছে, যার জীবনে তার কোনো প্রয়োজন নেই সেখানে পড়ে থেকে সে আর নিজেকে ছোট করবে না। বিবাদের আগুন এখন ঘর ছেড়ে মনের গভীরে তাউ তাউ করে চলছে। এদিকে রিসোর্টের বারান্দায় আমি একাই দাঁড়িয়ে আছি। অবন্তী ভিতরে কারোর সাথে জানি ফোনে কথা বলছে। রাত গভীর, কিন্তু আমার চোখে কোনো ঘুম নেই। আমি ঘরের ভিতরে অবন্তীর গলার আওয়াজ শুনতে পাচ্ছি। আরে না না, তরুণ তো একটা ইমোশনাল ফুল। ও ভাবছে আমি ওকে সত্যিই ভালোবাসি। আসলে ওর ব্যাংকে যা টাকা আছে আর যে পজিশন, তাতে কিছুদিন ওর সাথে ঘুরে বেড়ানোই যায়। হীরের আংটিটা দেখেছ? জাস্ট অসাম। ওর ওই বোকা বউটাকে ও আমার জন্য ছাড়তে চাইছে, ভাবা যায়? এ কি শুনছি আমি? অবন্তী আমাকে ইমোশনাল ফুল বলছে? আমি যার জন্য ছন্দার মতো একটা পবিত্র মেয়েকে অপমান করলাম, ঘর থেকে বের করে দিতে চাইলাম, সে আমাকে কেবল দামি গিফট আর টাকার মেশিন ভাবছে। তরুণ ভেতরে ঢোকার চেষ্টা করে, কিন্তু আবার থমকে দাঁড়ায়। অবন্তী তখনও ফোনে কথা বলে যাচ্ছে। আর শোনো, ডিভোর্সটা হয়ে গেলে ওর থেকে মোটা অঙ্কের অ্যালিমনি হাতাতে হবে। তারপর ওকে লাথি মেরে আমি রাহুলকে বিয়ে করব। তরুণ তো কেবল আমার সিঁড়ি। তরুণ আর সহ্য করতে পারল না। সে ঝড়ের বেগে ঘরে ঢুকল। তার চোখ মুখ রাগে লাল হয়ে আছে। সিঁড়ি? হ্যাঁ, আমি তোমার সিঁড়ি অবন্তী? এই কি তবে তোমার আসল রূপ, যার জন্য আমি নিজের স্ত্রীকে জ্যান্ত পুড়িয়ে মারছি প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত? সেই তুমি আমার সাথে খেলা খেলছিলে। তরুণ, তুমি তুমি ভুল বুঝছো। আমি আসলে... তুমি আমাকে আর একটাও মিথ্যা কথা বলবে না। আমি সব শুনেছি। আবার টাকার জন্য আর আমার স্টেটাসের জন্য তুমি আমার কাছে এসেছো। ছন্দা ঠিকই বলেছিল, আমি শুধু একটা মরিচিকার পিছনে ছুটছি। বের হবে এখান থেকে। এই মুহূর্তে আবার চোখের সামনে থেকে তুমি দূর হও। মাঝরাত। তরুণ রিসোর্ট থেকে বেরিয়ে নিজের গাড়িতে বসে আছে। বৃষ্টির বেগ আরও বেড়েছে। গাড়ির কাছে বৃষ্টির জল ঝাপসা করে দিচ্ছে সব। তরুণের মনে পড়ছে ছন্দার কথা। প্রতিটা মুহূর্তে স্মৃতি তাকে যেন করে করে খাচ্ছে। আমি কি করলাম? যে মেয়েটা না খেয়ে আমার জন্য বসে থাকতো, যে মেয়েটা আবার সামান্য সর্দি হলে সারা রাত কপালে জলপট্টি দিত, আর আমি তাকে বললাম কিনা সে শেখেলে, তাকে বললাম সেটা কি আমার যোগ্য নয়। ভগবান, আমাকে তুমি ক্ষমা করো না। আমি একটা পিশাচ। ছন্দা, তুমি কোথায় ছন্দা? তুমি কি আমাকে একটি বার ক্ষমা করতে পারবে? তরুণ পাগলের মতো গাড়ি চালিয়ে বাড়িতে পৌঁছায়। তার সারা শরীর ভিজে একাকার। সে ভাবছে ছন্দা এখনও তার জন্য দরজা খুলে দাঁড়িয়ে থাকবে, কিন্তু কলিং বেল বাজানোর পর কোনো শব্দ এলো না। ছন্দা, এই ছন্দা, দরজাটা খুলে ছন্দা। এই দেখো, আমি ফিরে এসেছি। আমি আবার ভুল বুঝতে পেরেছি ছন্দা। একবার, শুধু একটি বার দরজাটা খোলো। আমি তোমার পায়ে পড়ে ক্ষমা চাইব ছন্দা। তরুণ দেখে দরজাটা আসলে ভেতর থেকে লক করা নেই, স্রেফ ভেজানো। সে ঘরে ঢুকে দেখে সারা ঘর অন্ধকার। ড্রয়িং রুমে ছন্দার সেই ধূপদানির গন্ধটা তখন হালকা লেগে আছে, কিন্তু ছন্দা নেই। বেডরুমে টেবিলের ওপর একটা সাদা কাগজ আর ছন্দার হাতে শাখা পলা রাখা। তরুণ কাঁপা কাঁপা হাতে কাগজটা তুলে নেয়। চিঠির কণ্ঠস্বর। তরুণ, তুমি যখন এই চিঠিটা পড়বে তখন আমি অনেক দূরে। তুমি চেয়েছিলে না আমি তোমার জীবন থেকে সরে যাই, আমি সরে গেলাম।
আমি তোমার ঘৃণা সহ্য করতে পারি, কিন্তু তোমার অবজ্ঞা আর নিতে পারছিলাম না। তোমার ওই আধুনিক জীবনের সাথে আমি খাপ খাওয়াতে পারিনি, তার জন্য আমাকে মাফ করে দিও। ভালো থেকো তোমার অবন্তীকে নিয়ে। আমি আজ থেকে নিজের মতো করে বাঁচতে শিখব। তোমার উপর আমার কোনো রাগ নেই, শুধু এক আকাশ কষ্ট নিয়ে বিদায় নিলাম। চিঠিটা বুকে চেপে মেঝের ওপর লুটিয়ে পড়ে কান্নায় ভেঙে পড়ে তরুণ, আর বলতে থাকে, না ছন্দা না, তুমি যেতে পারো না। অবন্তি কেউ না, আমার জীবনে শুধু তুমি আছো। আমি অন্ধকার দেখছি ছন্দা, এখন আমি আলো চাই। তুমি ছাড়া আমি শেষ হয়ে যাব ছন্দা। আমি তোমাকে খুঁজে বের করবই, যত দূরেই যাও না কেন। হ্যাঁ, আমি তোমাকে ফিরিয়ে আনবই ছন্দা। ঘরটা খা খা করছে। তরুণের কান্নায় রাতে নিস্তব্ধতা ভেসে যাচ্ছে। সে বুঝতে পারছে সব যেন সে হারিয়ে ফেলছে, কিন্তু সে হার মানতে রাজি নয়। তার এই বিবাদ এখন তার নিজের বিবেকের সঙ্গে। মাস 4 কেটে গেছে। তরুণ এখন আর সেই দাম্ভিক তরুণ নেই। তার চোখে মুখে বিষণ্ণতা আর দাড়ি গোফের অযত্নের ছাপ। সে হন্য হয়ে ছন্দাকে খুঁজে বেড়াচ্ছে। অবশেষে সে খবর পায় ছন্দা তার এক দুঃসম্পর্কের মাসির বাড়িতে আশ্রমে ছোট ছোট বাচ্চাদের পড়ানোর কাজ নিয়েছে। আশ্রমের গেটের বাইরে দাঁড়িয়ে তরুণ মনে মনে ভাবছে, আজ আমার শেষ পরীক্ষা। ছন্দাকে আমাকে আদৌ গ্রহণ করবে? আমি ওর যে সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছিলাম, তাকে আবারও ফিরে পাওয়া সম্ভব? তবু আমি হার মানব না। আমার ভালোবাসা দিয়ে ওর সমস্ত ক্ষত আমি মুছে দেব। আশ্রমের বাগানে ছন্দা বাচ্চাদের সঙ্গে গল্প করছে। তাকে আগের চেয়ে অনেক শান্ত এবং আত্মবিশ্বাসী দেখাচ্ছে। হঠাৎ সে সামনে তরুণকে দেখে থমকে দাঁড়ায়। তার হাতের বইটা মাটিতে পড়ে যায়। তুমি তুমি এখানে কেন এসেছো তরুণ? আমি তো তোমাকে মুক্তি দিয়েছি। এখন তো তোমার অনেক সুখে থাকার কথা। কেন আমার এই শান্ত জীবনে আবার ঝড় তুলতে এলে? ছন্দা, আমাকে তুমি ক্ষমা করো না, আমাকে শাস্তি দাও, আমাকে বারো, কিন্তু এই মুক্তির শব্দটা তুমি আর উচ্চারণ করো না। আমি মরে গেছি ছন্দা, তুমি বিনা আমি প্রতিটা দিন তিলে তিলে মরেছি। অবন্তি একটা মরিচিকায় ছিল, আর তুমি তুমি ছিলে আমার অক্সিজেন। আমি তা বুঝতে অনেক দেরি করে ফেলেছি ছন্দা। যখন আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে, যখন আমাকে অবজ্ঞা করতে, তখন কি একবারও মনে পড়েনি এই অক্সিজেনটার কথা? মানুষের মন কাঁচের মতো তরুণ, একবার ভেঙে গেলে জোড়া লাগানো খুব কঠিন। আমি এখন নিজের পায়ে দাঁড়িয়েছি। আমি আর কারোর করুণা হতে চাই না। এটা করুণা নয় ছন্দা, এটা আমার অধিকার। আমি জানি আমি তোমার অযোগ্য, কিন্তু আমাকে একটা সুযোগ দাও। আমি আর সেই পুরনো তরুণ নই। আমি তোমার সেই সাদামোটা জীবন ফিরে পেতে চাই। আমি তোমার ওই হাতের লুচি আর আলুর দম খেতে চাই, তোমার ধূপের গন্ধ নিতে চাই। চলো না, আমরা আবার নতুন করে শুরু করি। সন্ধ্যাবেলা গঙ্গার ঘাট। তরুণ আর ছন্দা পাশাপাশি বসে আছে। আকাশটা লাল হয়ে আসছে। আমি ভেবেছিলাম তোমাকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না, কিন্তু জানো তো, ভালোবাসা বোধহয় এমনই। ঘৃণা করতে চাইলেও বারবার তোমার ওই অসহায় মুখটাই মনে পড়তো। কিন্তু একটা শর্ত আছে তরুণ, আমাদের মাঝে আর কোনো তৃতীয় ব্যক্তি বা কোনো লুকোচুরি থাকবে না। কোনোদিনও না ছন্দা। আমি বুঝেছি, আধুনিকতা পোশাক বা কথায় থাকে না, থাকে মনের বিশ্বাসে। আমি তোমাকে কথা দিচ্ছি, আমাদের এই ছোট্ট সংসারে আর কোনো দিন বিপদ থাকবে না। আমি তোমাকে এতটাই ভালোবাসবো যে তুমি আগের সব দুঃখ ভুলে যাবে। কয়েকদিন পর তরুণের সেই পুরনো বাড়ি। বাড়িটা আজ আবার আলোয় ঝলমল করছে। ছন্দা আবার সেই ধূপদানি নিয়ে সারা ঘরে ধোয়া দিচ্ছে। ছন্দার পেছনে এসে দাঁড়িয়ে তাকে জড়িয়ে ধরে তরুণ বলল, আজকে ঘরটা সত্যিই সুন্দর লাগছে। জানো ছন্দা, এই 4টা মাস বাড়িটা যেন একটা শ্মশান হয়ে গিয়েছিল, আর আজ
আজ দেখো তোমার ছোঁয়ায় সব আবার জীবন্ত হয়ে উঠল। আর তোমার ছোঁয়ায় আমি আমার হারানো পৃথিবী ফিরে পেলাম। রাগ করবে না তো আর? কক্ষনো না। এখন থেকে আমার প্রতিটা সকাল শুরু হবে তোমার মুখ দেখে, আর প্রতিটা রাত শেষ হবে তোমার কোলে মাথা রেখে। আই লাভ ইউ ছন্দা, আই লাভ ইউ সো মাচ। আই লাভ ইউ টু। জানালা দিয়ে আসা চাঁদের আলোয় তরুণ আর ছন্দা একে অপরের হাত শক্ত করে ধরে আছে। তাদের চোখের জল আজ আনন্দে রূপান্তরিত হয়েছে। দীর্ঘ বিবাদ আর বিচ্ছেদের পর এক নতুন সূর্যোদয়ের অপেক্ষায় তারা দুজনে বিভোর।